দীপা এটা কি বলতেছে? সে তো বুঝতেছে না। কখনোই তো কোনো মেয়ের জন্য নদীর পাড়ে আসেনি সে। সত্যি বলতেছি, আমি কখনো একটা মেয়ের জন্য এখানে কখনোই আসিনি। আমি শুধু এই নদীর যে সৌন্দর্যটা আছে সেটাকে উপভোগ করার জন্য এসেছিলাম এখানে। সেটা না হয় বুঝলাম, নদীর সৌন্দর্য উপভোগ করার জন্য এসেছিলে, কিন্তু তুমি যে স্মৃতির কথা বললে সেই স্মৃতিগুলো কি আমাকে তো বললা না তুমি? দেখো, আমরা তো ছোট থেকে একসাথে বড় হয়েছি, তাই না? আর তুমি তোমার বান্ধবীদের সাথে ঘুরেছো, বন্ধুদের সাথে ঘুরেছো। আমি তো সেই বিষয়ে কোনো কিছু জানতে চাইনি। তুমি জানতে চাওনি তো কি হয়েছে? আমি জানতে চাই, আমাকে বলতে হবে, কারণ আমার জানার অধিকারটা আছে এখন। দেখো, আমি এখন তর্ক করতে চাই না। সামনে তাকিয়ে দেখো সূর্যটা কিভাবে তলিয়ে যাচ্ছে। সেটা তুমি দেখো, আমাকে দেখতে বলবা না বলে দিলাম। আর শোনো, তুমি কেন আমাকে বলবা না এই কথা বলো আগে। বললাম তো, আমার কিছু সমস্যা আছে, তার জন্য তোমাকে এই কথাগুলো বলা যাবে না। আমি তো তোমার পার্সোনাল কোনো কথা জিজ্ঞেস করিনি, তাহলে তুমি কেন আমাকে জিজ্ঞেস করবে? তুমি জিজ্ঞেস করনি তাতে কি হয়েছে? আমি জিজ্ঞেস করেছি, আর আমার প্রশ্নের উত্তরগুলো তুমি দিতে বাধ্য, তাই না? দেখো, আমিও যদি তোমার অতীত নিয়ে নাড়া দিতে চাই না, তাহলে তুমি কেন আমার অতীত নিয়ে নাড়া দিতে চাও বলো? তুমি কি মজা পাবে আমার অতীত নিয়ে নাড়া দিয়ে? তার মানে তোমার অতীতে নিশ্চয়ই কোনো মেয়ের বিষয়ে কাহিনী আছে, যার কারণে তুমি তোমার অতীতটা আমাকে বলতে চাচ্ছ না। যেহেতু একসাথে বড় হয়েছি, তোমার সাথে তো আমার তেমন মনে ঘনিষ্ঠ ছিল না। চলো, এখানে আর এক মুহূর্ত আমি থাকতে পারছি না। এখন আমরা বাসায় যাব, আর কোনো কথা হবে না এখানে। তুমি যদি আর একটা কথা বলেছো তাহলে কিন্তু ভালো হবে না। এখন আমরা বাসায় যাচ্ছি, কারণ তোমার উল্টাপাল্টা কথা শোনার সময় নেই এখন আমার। তুমি যদি আর একবার এই কথা মুখ দিয়ে উচ্চারণ করেছো তাহলে কিন্তু ভালো হবে না, বলে দিলাম। আমি বুঝতে পারলাম না, তুমি হঠাৎ করে এত রেগে যাচ্ছ কেন আমার উপর? নিশ্চয়ই এর পেছনে কোনো কারণ আছে, সেটা তো আমাকে জানতেই হবে, তাই না? তুমি যদি না বলো তাহলে আমি কিভাবে জানবো? সেটা তোমাকে জানতে হবে না, কারণ আমি তোমাকে সেটা বলতে চাচ্ছি না। তুমি এখন বাসায় যাবে, এটাই হলো বড় কথা। আর যদি একটা কথা এখানে বলেছো তাহলে ভালো হবে না, বারবার বলতেছি। আমার রাগ তোলাবে না। তারপরও তুমি কিসের জন্য আমার সাথে এরকম করতেছো? আমি বুঝতে পারছি না, সামান্য একটা বিষয় নিয়ে তুমি আমার সাথে এত রাগারাগি করতেছো কেন, বুঝলাম না। নিশ্চয়ই এর ভেতরে গভীর কোনো রহস্য আছে, যার জন্য তুমি আমাকে এত থ্রেট করতেছো। বলতেছি না এখানে কোনো গভীর রহস্য নেই। আমি বলতেছি তো, আমি শুধু আমার স্কুলের বন্ধুদের সাথে এখানে আসতাম, তাও আবার ছেলে বন্ধু, কোনো মেয়ে না। আর তুমি যে কি ভাবতেছো সেটা দেখার এখন আমার সময় নেই, কারণ সন্ধ্যা পার হয়ে রাত হতে চলেছে। আর আন্টির কথা কি তোমার মনে নেই? তুমি আজকে যেটা করতেছো, আমার সাথে বাজে ব্যবহারটা করতেছো, সেটা আমি সত্যিই হতবাক। কেন তুমি আমাকে বুঝিয়ে বলতে পারতে? কিন্তু তা না করে তুমি আমার উপর চিল্লাচ্ছ, তাও আবার বাহিরে। আমি না হয় একটু মেন্টাল টাইপের মেয়ে, আমি না হয় তোমার উপর চিল্লাই, তোমার উপর রাগ দেখাই, কিন্তু তুমি তো আমাকে বুঝিয়ে বলতে পারো, তাই না? তুমি তো শান্ত স্বভাবের একটা ছেলে, তাহলে তুমি এরকম করতেছো কেন? আজকে বুঝলাম নিশ্চয়ই এর ভেতরে কোনো রহস্য আছে। এই নদীর পাড়ে তোমার এমন কোনো স্মৃতি আছে যেটা তুমি কখনো বলতে পারো না। আমার খুব মাথা যন্ত্রণা করতেছে। আমি আর এখানে এক মুহূর্ত থাকতে চাই না। এখন কি তুমি আমার সাথে বাসায় যাবে নাকি এখানে বসে থাকবে সেটা বলো। যদি বলো যে তুমি এখানে থাকবে, তোমাকে এখানে ছেড়ে চলে যাব। আমি তো ভাবতাম আমি একটা খারাপ মেয়ে, এখন তো দেখতেছি তুমি একটা খারাপ ছেলে, কারণ তুমি কোথায় আমাকে ভালো করবে আর তুমি আমাকে রাগ দেখাচ্ছ। আর কি বলতেছো? আমি যদি এখন একটু অভিমান করে এখানে বসে থাকি তাহলে তুমি আমাকে ছেড়ে যাবে? তুমি আমাকে তাহলে কি ভালোবাসো? আমি বলতেছি, আমার মাথায় খুব যন্ত্রণা হচ্ছে। আমি আর এখানে থাকতে পারতেছি না। আমি এখন বাসায় যাব। তুমি কি যাবে নাকি এখানে বসে থাকবে সেটা তোমার ব্যাপার। তুমি যদি যেতে চাও তাহলে তাড়াতাড়ি চলে এসো। দীপা কি বলবে ভেবে পাচ্ছে না, কারণ মাহিনের এইরকম ব্যবহার সে কখনো কল্পনাও করতে পারেনি। মাহিন এভাবে কথা বলছে, তাও আবার সেটা দীপার সাথে। হ্যাঁ, একদমই দীপার কল্পনার বাহিরে। কারণ দীপা যতটা মাহিনকে চিনে, মাহিন খুব শান্তশিষ্ট একটা ছেলে। সে কখনোই এতটা রেগে যেতে পারে না। কিন্তু তার কি এমন হলো যে দীপার এই সামান্য প্রশ্নের জন্য সে এতটা রেগে যেতে পারে? তার পেছনে নিশ্চয়ই একটা গভীর ষড়যন্ত্র বা একটা রহস্য লুকিয়ে আছে। সেটা কি দীপা সেটা জানে না, আর জানতে চাওয়ার জন্য প্রশ্ন করাতে মাহিন এতটা রেগে গিয়েছে। তাই দীপা ভাবছে মাহিনের কি হয়ে গেল, আর এত পরিবর্তনই বা কেন হলো। দীপা আর কোনো কথা না বলে নিজেকে কন্ট্রোলে রাখলো, কারণ দীপা মেন্টাল টাইপের মেয়ে, সবাই ভালো করেই জানেন হয়তো।
গল্পটা শোনার পর থেকেই বুঝতে পেরেছেন। আর মাহিন এখন যেটা করছে সেটা দীপার ক্ষেত্রে মেনে নেওয়া কখনোই পসিবল না। কিন্তু তারপরও দীপা নিজেকে কন্ট্রোলে রাখছে। মাহিনের হাত ধরে চলতে লাগলো হাসি মুখে। মনে হচ্ছে একটু আগে কিছুই হয়নি। এরকম একটা মনোভাব নিয়ে দীপা মাহিনের হাত ধরে হাঁটছে। তারপর দীপা আর মাহিন একসাথেই রাস্তায় কোনো প্রকার কথা বলেনি, কারণ সে রাস্তায় কোনো প্রকার ঝগড়া করতে চাচ্ছে না। যা কথা হবে বাসায় গিয়ে শান্তশিষ্টভাবে কথা হবে। এখন যেহেতু মাহিনের মাথা যন্ত্রণাটা বেড়ে গেছে, তাই দীপা নিজেকে হাসি খুশি রাখার চেষ্টা করছে, আর মাহিনকেও হাসি খুশি রাখার চেষ্টা করছে। কারণ ডাক্তার বলেছে মাহিনকে উত্তেজিত হতে দেওয়া যাবে না, তাহলে বড় ধরনের একটা দুর্ঘটনা ঘটে যেতে পারে তার সাথে, যার কারণে নিজেকে কন্ট্রোলে রাখতে হচ্ছে। আস্তে আস্তে ভালোবাসা শুরু করে দিয়েছে তার ভালোবাসার মানুষকে। সে চায় না তার ভালোবাসার মানুষের কোনো ক্ষতি হোক, সে ক্ষতি হতে দিতে পারে না। তারপর একটা রিক্সা করে সন্ধ্যাটা উপভোগ করতে করতে দীপা আর মাহিন দুজনেই হাসি খুশিভাবে বাসায় ফিরে আসলো। তাদের হাসি দেখে সেতু বেগমের মনে প্রশান্তি বিরাজ করতে লাগলো। কি ব্যাপার, তোমরা তাড়াতাড়ি চলে আসলে যে? আমি তো ভেবেছিলাম অনেক রাত হবে আর আমাকে অনেক রাত তোমাদের জন্য অপেক্ষা করতে হবে, কিন্তু তো আমার ভাবনা ভুল করে দিয়ে তোমরা সন্ধ্যার মধ্যেই বাসায় ফিরে আসলে। ব্যাপার কি, এত তাড়াতাড়ি তোমাদের ঘোরাঘুরি শেষ? আসলে আন্টি হয়েছে কি, আমার মাথায় যন্ত্রণা করতেছে তো তার কারণে চলে আসলাম। বাইরে থাকতে ইচ্ছা করতেছে না। এমনিতেই যানবাহনের যত শব্দ সব মাথার ভিতরে লাগতেছে, তার জন্য বাসায় ফিরে আসলাম। কি বলতেছো তুমি? তোমার মাথার যন্ত্রণা হচ্ছে? তুমি গিয়ে বিশ্রাম নাও, আর তোমাকে দাঁড়িয়ে থাকতে হবে না এখানে। আর হ্যাঁ, আর কখনো আমাকে আন্টি বলে ডাকবে না, এখন থেকে আম্মু ডাকবে। আমারও তো ইচ্ছে করে যে তোমার মুখ থেকে আম্মু ডাক শোনার, তাই না? আচ্ছা, তাহলে এরপর থেকে আন্টি না ডেকে আম্মু বলে ডাকবো, সমস্যা নেই। এখন তাহলে আমি একটু রুমে যাচ্ছি। আমার কেমন জানি মাথায় খুব যন্ত্রণা হচ্ছে, হয়তো বিশ্রাম নিলে ঠিক হয়ে যাবে। আর আমার কি ওষুধ বাসায় আছে? তোমার রুমে আমি একটু আগে ওষুধ রেখে আসলাম। একবার তোমার রুমে গিয়েছিলাম, গিয়ে দেখি তোমার ওষুধ শেষ হয়েছে, তাই আমি একটু বাইরে গিয়েছিলাম একটু কাজে। সেখান থেকে ফেরার পথে তোমার জন্য ওষুধগুলো নিয়ে এসেছি। যাও, সেখান থেকে কিছু ওষুধ খেয়ে নাও। আচ্ছা, আমি তাহলে রুমে যাচ্ছি। দীপা, তুমি আম্মুর সাথে কথা বলো, তার সাথে রান্নার কাজে সাহায্য করো। আমি একটু বিশ্রাম করি, তারপর খাওয়ার সময় আমাকে ডেকে নিয়ে এসো, সবাই একসাথে খাবার খাবো। দীপা মাহিনের সাথে কোনো কথা বলল না। মাহিন সেখান থেকে চলে গেল। দীপা গম্ভীর হয়ে গিয়ে তার আম্মুর কাছে বসে পড়ল। তার আম্মু বুঝতে পারলো তার মেয়ের মন প্রচুর পরিমাণ খারাপ, কারণ তার চোখ দেখে আর মুখ দেখে স্পষ্টভাবে বোঝা যাচ্ছে সেতু বেগমের মনের ভেতর শান্তিটা মুহূর্তের মাঝে বিলীন হয়ে গেল। সেতু বেগম দীপাকেই প্রশ্ন জিজ্ঞেস করবে সেটাই খুঁজে পাচ্ছে না, কারণ কি নিয়ে যে তার মন খারাপ তা তো সেতু বেগম জানেই না। তাই সেতু বেগম যে তাকে কি প্রশ্ন করবে সেটাই ভাবছে। সেতু বেগম তার মেয়েকে দেখে তার কেমন জানি হতে লাগলো। কি ঘটে গেল তাদের সাথে? আজকে ঘুরতে গেল, তখন বলে গেল আজকে রাতে ডিনার করে বাসায় ফিরবে, কিন্তু সন্ধ্যার সময় ফিরে আসলো, আবার মন খারাপ। মাহিনের মাথা যন্ত্রণার ব্যাপার কি? কি ব্যাপার মামুনি, তোমার কি হয়েছে? এরকম মুখ গম্ভীর করে বসে আছো কেন? কিসের জন্য? বাইরে কি কোনো ঝামেলা হয়েছে? না তো, বাইরে কি ঝামেলা হবে? সব ঠিকঠাক আছে। আমি কোথায় মুখ গম্ভীর করে বসে আছি? এমনিতেই বাইরে থেকে আসলাম, চুপচাপ মেরে বসে আছি। এটা তোমার কাছে আবার গম্ভীর মনে হলো? আমি তো প্রায় মাঝে মাঝে এরকম বসে থাকি, তাই না? প্রতিদিন না, আর আজকে অনেকটা তফাৎ আছে। কারণ প্রতিদিন তুই এভাবে গম্ভীরভাবে করে থাকিস, সেটা আমার উপর রাগ করে। কিন্তু আজকে তুই বাইরে গেলি ঘুরতে, দুজনে যাওয়ার সময় অনেক আনন্দ করে গেলে, আর ফিরে আসলি দুজনে মনোমালিন্য করে আসছিস। ব্যাপার কি, নিয়ে ঝগড়া করেছিস নাকি? আরে আম্মু, তুমি যে কি বলো না বুঝতে পারি না। ঝগড়া হবে কিসের জন্য রাস্তায়? আমি তো নিজেকে কন্ট্রোলে রাখি সব সময় এখন। সেটা তো জানি। এখন আমার মেয়ে লক্ষ্মী হয়ে যাচ্ছে দিন দিন, আগের থেকে অনেক ভালো হয়ে যাচ্ছে। আর জামাই তো এখন বাবা মাকে ভুলেই যেতে ধরেছে প্রায়। তাদের সাথে কোনো কথাই বলে না, তাদেরকে সময় দেয় না। আম্মু, তুমি এটা কি কথা বলতেছো? আমি তোমাকে সময় দেই না, তোমার সাথে কথা বলি না? তুমি আজকে এটা নতুন করে আবার কি বলতেছো? এটা আমার কথা না রে মামনি, এটা তোর আব্বুর কথা। তোমার আইডল মঞ্চে তার কথার কারণ
তার থেকে তুমি আজকে কতদিন ধরে কথা বলো না ভেবে দেখেছো বিয়ে হওয়ার পর থেকে? তাহলে তিনি মনে করবেন সেটাই তো এখন ভাবার বিষয়, তাই না? সরি, আমার একদম মনে ছিল না। এখন কি আব্বু ঘুমিয়ে পড়েছে নাকি এখনো জেগে আছে তুমি কি জানো? সেখানে তো এখন গভীর রাত হয়ে তো ঘুমিয়ে পড়েছে। আমার সাথে কথা বলার পর বলেছিল সে ঘুমিয়ে পড়বে। এখন হয়তো ঘুমিয়ে পড়েছে, কারণ আমার সাথে কথা বিকেলে বলেছিল। তাহলে কালকে কথা বলে নেব। এখন আমি একটু রুমে যাচ্ছি। রুমে গিয়ে দেখি তোমার জামাইবাবুর কি খবর। আচ্ছা, আমার রান্নার কাজ প্রায় শেষ। তোরা এসেছিস তাই গল্প করলাম না একটু তোদের সাথে। আমি রান্নার কাজটা শেষ করে তাকে নিচে ডেকে আনছি। তুই গিয়ে দেখ মাহিনের কি খবর, বেশি হলো না কি কমলো। তারপর দীপা সেখান থেকে উঠে উপরে চলে আসলো। এসে দেখে মাহিন শুয়ে আছে মাথায় হাত দিয়ে। দীপার মনে শুধু এখন একটাই চিন্তা করতেছে, মাহিনের কি এমন নদীতে আছে সেটা সে জানে না। না জানাই স্বাভাবিক, কারণ ছোট থেকে তাদের সাথে মেশা হয়নি তেমন। তারপর দীপা গুটি গুটি পায়ে মাহিনের মাথার কাছে গিয়ে বসে পড়লো, আর দীপার এক হাত মাহিনের মাথার উপর দিল। মাহিনের মাথায় হাত বুলিয়ে দিতে লাগলো। মাহিন চোখ খুলে তাকিয়ে দেখে দীপা তার পাশে বসে আছে। মাহিন দীপাকে দেখে শক্ত করিয়ে জড়িয়ে ধরলো। সেটা দেখে দীপা অবাক হয়ে গেল। মাহিনের ভিতর কি এমন চলছে সেটা দীপাকে জানতেই হবে। আচ্ছা, তুমি আমাকে একটা কথা বলবে, তোমার কি হয়েছে? তোমার ভিতর কি চলতেছে? আর তুমি সেই নদীর পাড় থেকে আসার পর থেকে দেখতেছি তোমাকে অন্যরকম দেখাচ্ছে। যতই তুমি আমাকে দেখানোর হাসি খুশি থাকো না কেন, আমি জানি এখন তোমার মনের খবরটা বুঝতে পারি। বলো না কি হয়েছে। আমার কিছু হয়নি। আমার ফ্রেন্ডগুলোর কথা খুব মনে পড়ে যাচ্ছে, তাই খুব মনটা খারাপ হয়ে যাচ্ছে। কারণ তাদের সাথে কতদিন আড্ডা দিয়েছিলাম, কতই না। দেখো, আমার সাথে চাপাবাজি করে কোনো কাজ হবে না, কারণ আমি জানি তোমার নিশ্চয়ই কোনো একটা রহস্য আছে এই নদীর তীরে। বলো না কি আছে সেখানে। তোমাকে আর কত করে বলবো, সেখানে আমার কোনো কিছুই নেই, কোনো স্মৃতি নেই, কোনো কিছুই নেই। শুধু যে স্মৃতিগুলো আছে সেগুলো আমার ফ্রেন্ড সার্কেলদের নিয়ে। আচ্ছা, আজকে যাদের জন্য তুমি কষ্ট পাচ্ছ, তারা কি তোমার জন্য কষ্ট পাচ্ছে? তারা তো কষ্ট পাচ্ছে না, তারা তো দিব্যি আছে। তাহলে তুমি কেন কষ্ট পাবে তাদের জন্য? আমি কোথায় কষ্ট পাচ্ছি? আমি তো দিব্যি আছি, তোমার সাথে চুটিয়ে প্রেম করতেছি। আমি আবার কোথায় কষ্টে থাকলাম? দেখো, ফাজলামি করবে না সব সময়, কিন্তু আমার ফাজলামি ভালো লাগে না। বলো না কি হয়েছে তোমার। মাহিন কিছু না বলে চুপ হয়ে গেল, কারণ মাহিন তাকে কি জবাব দেবে। মাহিনের সাথে সেই নদীর তীরে যেটা ঘটেছে সেটা কাউকে বলার মতো না। এমনকি সে কথাগুলো নিজে ভাবতেও কেমন যেন ভয় লাগে। তাই মাহিন চুপ করে রইল, আর সেই কথাটা স্মৃতিচারণ করতে লাগলো মনে মনে। মাহিন হঠাৎ করে চমকে উঠল। মাহিন চমকে ওঠা দেখে দীপাও কিছুটা ভয় পেয়ে গেল। কি হয়েছে তোমার? এরকম করলে কিসের জন্য? তুমি কি কোনো কিছু দেখে ভয় পাচ্ছ, বা তোমার কোনো কিছুতে কি সমস্যা? আরে বলো না তোমার কি হয়েছে। আমি বুঝতেছি না তো, আমার খুব ভয় লাগছে তোমাকে নিয়ে। তোমার কি হয়েছে আমাকে বলবা না তুমি? কই, আমার তো কিছু হয়নি, আমি একদম ঠিক আছি। তুমি কি বলতেছো? আমি তো ঠিক আছি, আমার তো কোনো কিছু হয় নাই। তুমি কি বলেছো আমি বুঝতেছি না তো। দেখো, এরকম ন্যাকামি করবে না। তোমার কি হয়েছে বলো, আমার খুব টেনশন হচ্ছে তোমাকে নিয়ে। তোমার কখন কি হয়ে যায় বুঝতেছি না, আমার খুব টেনশন হচ্ছে, বারবার বলতেছি। তারপরও তুমি আমার সাথে এরকম মজা করতেছো, কিছুই বুঝি না। তুমি বললে তোমার সমস্যা কি আমাকে বলতে হবে তো, তাই না? আমার তো জানার অধিকার আছে। তুমি সত্যি আজব কথাবার্তা বলতেছো। আমার তো কিছু হয়নি যে আমি তোমাকে সেটা বলবো। আমার তো অতীতের তেমন কোনো ঘটনা নেই বা রহস্য নেই যেটা তোমাকে বলবো। আমি তো একদম স্বাভাবিক ছিলাম। তুমি আর আমি ছোট থেকে একসাথে বড় হয়েছি, তারপর তুমি বুঝতেছো না? আমার যদি কোনো কিছু ঘটে যেত তাহলে নিশ্চয়ই তো তুমি জানতে পারতে, তাই না? বুঝতে পারতেছি, তুমি এইভাবে আমাকে বলবে না, তাই না? আচ্ছা, বলতে হবে না। আমি আর এই বিষয় নিয়ে তোমাকে কোনো কথা বলবো না। তোমাকে আমি সুস্থ দেখতে চাই। তুমি যদি এটা নিয়ে কোনো টেনশন করেছো তখন দেখবে। আমি তো কোনো কিছু নিয়ে টেনশন করি না। তুমি আমাকে টেনশন দিচ্ছ কারণ তুমি বারবার এটা বলতেছো। আর কি কি বলতেছো? আমার তো তোমাকে নিয়ে টেনশন হচ্ছে। তোমার মাথায় কোনো সমস্যা হলো না তো? একদম ভালো হবে না বলে দিচ্ছি।
পিটানি শুরু করে দিব। আমার খুব খারাপ লাগতেছে তোমার এই ব্যবহারগুলো, কেন জানি মেনে নিতে পারতেছি না। দেখো আচ্ছা হইছে, আর মেনে নিতে হবে না। এখন আমাকে একটু আদর করে দাও তো, আমার খুব আদর খেতে ইচ্ছা করতেছে। তোমার সেই নরম হাতের একটু গরম আদর এখন পেতে চাই। একটু গরম করে দিবা আমাকে? এখন কোনো মজার মুডে আমি নেই যে তোমাকে আমি মজা দেব এখন, বুঝছো? এখন আমি অনেক টেনশনে আছি, আমাকে আমার মতো থাকতে দাও। তুমি শুয়ে আছো, শুয়ে থাকো। আমি এখন কাউকে গরম করতে পারবো না। কে বলেছে তুমি গরম করতে পারবে না? তুমি পারবে গরম করতে। এইভাবে গোমরা হয়ে বসে আছো কিসের জন্য? আসো না, একটু গরম হয়ে যাই। বলছি না হবে না, তারপরেও এরকম করতেছো কিসের জন্য? আমার সাথে চুপচাপ যেখানে শুয়ে আছো সেখানে গুটিসুটি মেরে শুয়ে থাকো। এখন আমি নিজেই বলতেছি, এখন কাছে আসবে না, তাই তো? যখন তুমি কাছে আসতে চাইবে তখন দেখবে যে আমি তোমাকে কাছে টেনে নেব না। তখন দেখবো মজা কাকে বলে। আমার যখন ইচ্ছা হবে আমি সবকিছু জোর করে নিতে পারি, এটা কাউকে বলতে হবে না। তার মানে তুমি বোঝাতে চাচ্ছ এখন আমিও তোমাকে জোর করে সবকিছু করি, তাহলে তোমার ভালো লাগবে, তাই না? আচ্ছা, তাহলে সেটাই করতেছি। দেখো, একদম ভালো হবে না। তুমি আমাকে এখন স্পর্শ করবে না, ভালো লাগতেছে না, আমার খুব টেনশন হচ্ছে। আর তুমি দেখো, আমি এখন কোনো কথা শুনতে চাচ্ছি না। তাড়াতাড়ি এখানে শুয়ে পড়ো, তাহলে খুব ভালো হয়। কারণ আমার এখন জড়িয়ে ধরতে ইচ্ছা করতেছে কাউকে। আমি এখন শুয়ে পড়তে পারতেছি না। আমি বলেছি না আমি বাইরে যাচ্ছি, আম্মুকে রান্নার কাজে সাহায্য করব। তুমি তো বলে আসলে একটু আগে, তাই না? আমি বলে এসেছিলাম, তাহলে তুমি আবার ঘরে আসলে কিসের জন্য? ঘরে যেহেতু এসেছো, তাহলে একটু আমাকে চুম্মাচাটি দিয়ে যাও। দেখো, একদম ভালো হবে না, লুচ্চামি বন্ধ করো। আর একটা যদি লুচ্চামির কথা বলেছো তাহলে কিন্তু ভালো হবে না, বলে দিচ্ছি। লুচ্চামির কি হলো এখানে? স্বামী স্বামী স্ত্রী আমরা, এখানে লুচ্চামির কথা কোথা থেকে আসবে শুনি? আমি কি অন্য মেয়ের দিকে তাকাচ্ছি, নাকি তুমি চাও আমি অন্য মেয়ের কাছে চলে যাই? একদম এরকম কথা যদি মুখ দিয়ে উচ্চারণ করেছো না, তাহলে পিটাইতে পিটাইতে মুখ ভেঙে ফেলবো। মানুষ চেনো তুমি? আমাকে অন্য মেয়ের কাছে যাবে কিসের জন্য? আমাকে রেখে অন্য মেয়ের কাছে যাবে কিসের জন্য? আমার কাছে কিসের অভাব পড়েছে নাকি? আমার কাছে কি অভাব পড়েছে নাকি? অভাবে তো পড়েছে, তা না হলে এত জোর করতেছি তারপর তুমি আমাকে একটু আদর করে দিচ্ছ না। মনে হচ্ছে যে অভাব পড়ে যাচ্ছে দিন দিন, তার জন্য তুমি আমাকে আদর করে দিচ্ছ না, তাই তো? মাহিনের কথা শুনে দীপার রাগ একদম চরম পর্যায়ে উঠে গেল। দীপা মাহিনের এ কথাটা কেন যেন মেনে নিতে পারছে না, কিন্তু মাহিন যেটা শুরু করে দিয়েছে সেটা দীপা কোনোভাবেই মেনে নিতে পারছে না। কারণ দীপার এখন এসব না করাই ভালো। যে কোনো সময় দীপার আম্মু ডাক দিতে পারে, তার জন্যই দীপা নিজের রাগটাকে কন্ট্রোল করার চেষ্টা করছে। কিন্তু মাহিনের কথা শুনে আবার নিজের কন্ট্রোলও হারিয়ে ফেলতেছে বারবার। হঠাৎ করে দীপা মাহিনের চুল হাতের মুঠোয় নিয়ে মাহিনের ঠোঁটে নিজের ঠোঁট বসিয়ে দিল। আর মাহিন একদম অবাক হয়ে চোখ বড় বড় করে দীপার দিকে তাকিয়ে রইল। মাহিন শুধু দীপার সাথে একটু মজা করছিল আর দীপাকে একটু রাগাচ্ছিল, কিন্তু দীপা যে বিষয়টা সিরিয়াসলি নিয়ে নেবে মাহিন কল্পনাও করতে পারেনি। আর মাহিন চেয়েছিল যে দীপাকে রাগিয়ে দিতে, আর দীপা নিজের কন্ট্রোল হারিয়ে ফেলে মাহিনের ঠোঁটে নিজের ঠোঁট বসিয়ে দিয়ে উড়াধুরা কিস করতে লাগলো। মাহিনও কম কিসের, মাহিনও শুরু করে দিল সবকিছু। কারণ তারা তো স্বামী স্ত্রী, তাদের তো সবকিছুই বৈধ, এখানে যা চলবে সবই বৈধ। তাই মাহিন নিজেকে কন্ট্রোল না করে নিজের বউকে ভালোবাসা দিতে ব্যস্ত হয়ে পড়ল। দীপা মাহিনের ঠোঁটের 12টা বাজিয়ে মাহিনের ঠোঁট ছেড়ে দিল। তারপর দীপা নিজের শরীর মাহিনের শরীরের উপর এলিয়ে দিল। এরপরও কি তুমি বলবে যে আমার মাঝে ভালোবাসার অভাব আছে? যদি আর কোনো দিন এই কথা বলেছো তাহলে দেখবে সেদিন তোমার কি অবস্থা করে ছেড়ে দেই। এটা কি করলে তুমি? তুমি আমার ঠোঁটের 12টা বাজিয়ে ছেড়ে দিলে। দেখো কি কামড়টা দিয়েছো, রক্ত বের হচ্ছে। রক্ত বেরোচ্ছে? ভালোই হচ্ছে, কারণ তোমার না খুব শখ আমার আদর খেতে। এখন দিলাম গরম করে, সারাদিন গরম থাকবে। কেমন হলো? তুমি আমার সাথে মজা করতেছো, তাই না? আমার ঠোঁটের 12টা বাজিয়ে ছেড়ে দিবে, এখন আবার যাতা বলতেছো? অনেক হয়েছে, এখন যাও গোসল করে নাও। আর আমি দেখি আম্মুর রান্না কত দূর। আম্মুর নাকি রান্না প্রায় শেষ হয়েছিল, তাই আমাকে রুমে পাঠিয়ে দিয়েছিল তোমার সেবা করার জন্য। আর তুমি যেটা করতেছো আমার সাথে, সেটার বদলে যে তোমার কি করা উচিত। তাই নাকি? তাহলে আমার পায়ে ব্যথা করতেছে, আমার পা মালিশ করে দাও। আমার নাকি সেবা করার জন্য তুমি এখানে এসেছো, তাহলে এখানে বসে আছো কিসের জন্য? তুমি কি আমার উপর প্রতিশোধ নিচ্ছ নাকি? আমি যেটা করেছি তোমার সাথে তার কি উল্টো প্রতিশোধ নিচ্ছ এখন আমার ভালোবাসার দুর্বলতা নিয়ে? সেটা কেন হতে যাবে? আমি তো শুধু তোমার সাথে একটু ফান করলাম, আর তুমি তো দেখি সিরিয়াসলি কথাটা নিয়ে নিয়েছো। আমি
এমনিতেই মজা করে বললাম তোমাকে। আচ্ছা অনেক হয়েছে, এখন যাও, গিয়ে গোসলটা করে নাও। আমি আম্মুর কাছে গিয়ে দেখি রান্না কত দূর, আমার খুব ক্ষুধা লেগেছে। আমার তো আর কোনো কাজ নেই, সকালে গোসল করি, রাতে গোসল করি, যখন বলবে তখন আমি গোসল করব, তাই না? আমি বুঝলাম না তুমি এরকম কেন এত নোংরা হয়ে থাকো, কিসের জন্য? তুমি বাহিরে কতক্ষণ ঘোরাঘুরি করলে, নদীর ধারে গেলাম, কত ধুলো বালি জমে আছে, আর তুমি এখন বলতেছো গোসল করবে না? এটা কি করে হয়? দেখো, এই নোংরা মানুষটার সাথে তোমাকে সারা জীবন কাটাতে হবে। এখন যদি ইচ্ছা হয় তাহলে থাকো, না হলে চলে যেতে পারো তোমার রুমে। যাও, আমি আমার রুমে আছি। আচ্ছা আমি বাইরে যাচ্ছি এখন, এসে যেন দেখি গোসল করো নাই, তারপর দেখবে কি করি। এখন কিছু করব না, বোঝো নাই? এখন আমি বাইরে যাচ্ছি, এখন আর কারোর সাথে কথা বলার ইচ্ছে নেই আমার। এখন আমিও কারোর সাথে কথা বলতে চাই না, এখন আমি একা থাকতে চাই। এখানে এসে বকবক করার কি আছে? আমি তো তার কথা শুনি না, আমি কানে তুলো দিয়েছি। ভালো হবে না বলে দিচ্ছি, তুমি যদি আরেকবার আমার সাথে এরকম করেছো তাহলে সত্যি সত্যি কিন্তু কি যে করব বুঝতেছি না, তাই চুপ থাকো। মাহিন চুপ করে রইল, আর কোনো কথা বলল না। দীপাও রুম থেকে বেরিয়ে গেল। সেতু বেগম রান্নার কাজ শেষ করে টেবিলের উপর সবকিছু সাজিয়ে রাখছে, আর তার মেয়েকে দেখে কিছু বলল না, চুপচাপ তার মতো কাজ করে যাচ্ছে। সেটা দেখে দীপা বুঝতে পারলো তার আম্মু নিশ্চয়ই কোনো একটা কারণে তার উপর একটু রেগে আছে। কি করলে আবার দীপা যে তার আম্মু তার উপর রেগে গিয়েছে? দীপা কথাটা ভাবতেছে, কিন্তু খুঁজে পাচ্ছে না যে কি করবে। আবার তার জন্য তার আম্মু তার উপর রাগ দেখাচ্ছে, সেটাও তো খুঁজে পাচ্ছে না। দীপা এখন কি করা যায়? কথাটা মনে মনে ভাবতে ভাবতে দীপা তার আম্মুর সামনে গিয়ে দাঁড়িয়ে পড়ল। তার আম্মুকে কোনো কাজ করতে দিচ্ছে না সে। এখন আমার এখানে এসে লাভ কি? আমার তো রান্নার কাজ শেষ, তাই না? তুই কেন আসছিস? তোর জামাইয়ের কাছে থাক, আমার এখানে আসার কি দরকার ছিল? তার কাছেই থাক, এখন তো আমাদের লাগে না তোকে। ও আচ্ছা, তাহলে এই ব্যাপার। আগে বলবা না, আমার তো ফোন ছিল না, কারণ তোমার জামাইয়ের সেবা করলাম। সেবা করছিস, ভালো কাজ করছিস। এখন যা, গিয়ে তাড়াতাড়ি ফ্রেশ হয়ে নিচে আয়, একসাথে সবাই নাস্তা করব। আমার খুব ক্লান্ত লাগছে, ঘুমিয়ে পড়বো। আমি পারবো না, তুমি গিয়ে তোমার জামাইকে ডেকে নিয়ে আসো। আমি পারবো না, আমার মেয়ের জামাই না, তোমার মেয়ের জামাই। তোমার ঠাকা, আমার ঠাকা না। বেশ রকম কথা বলতে পারবো না, যেটা বলছি সেটাই কর। ভালো লাগছে না, বললাম না মাথার যন্ত্রণা করছে। আমারও আর একটু ভালো কথা হচ্ছে, তোর আব্বু ফাইনালি ডিসিশন দেবে কবে বাসায় আসবে। তাই নাকি? এত বড় খুশির সংবাদ তুমি এতক্ষণ পর আমাকে দিলে? এটা ঠিক না। আব্বু বাসায় আসতে চলেছে আর তুমি এখন আমাকে সেটা বলতেছো, তাই না? বললাম এটাই বেশি কারণ। তুই তো তোর আব্বুকে এখন ভুলে গিয়েছিস, তাই তোকে বলে লাভ কি? তার জন্যই বলিনি, এখন মনে হলো বলা উচিত, তাই বললাম। তোমার সাথে আমি ঝগড়া করে পারবো না, তার জন্য আমি চুপ হয়ে গেলাম। আমি উপরে যাচ্ছি, গিয়ে তোমার আদরের জামাইকে নিয়ে আসতেছি। তুমি সব কিছু রেডি করো, আমি আর তোমাকে ডিস্টার্ব করতে চাচ্ছি না। কথাটা বলে দীপা রুমের ভেতর চলে আসলো। রুমে এসে দেখে মাহিন রুমের ভেতর নাই। গেল কোথায়? বাথরুমে গিয়ে দেখে বাথরুমেও নাই। তাহলে আবার গেল কোথায়? দীপা মাহিনের রুমে গিয়ে দেখলো, হয়তো ভেবেছে কোনো কাজের জন্য যেতে পারে, কিন্তু তার রুমে গিয়ে দেখলো সেখানেও মাহিন নেই। এবার দীপার খুব সন্দেহ হতে লাগলো, সে আবার কোথায় চলে গেল এভাবে হঠাৎ করে। দীপা আস্তে আস্তে ছাদের দিকে পা বাড়াতে লাগলো, হয়তো ঘুরতে গিয়েছে একটু হালকা। দীপা ছাদে গিয়ে দেখে যেটা ভেবেছিল সেটাই ঠিক। মাহিন ছাদের এক সাইডে গিয়ে দাঁড়িয়ে আছে আকাশের দিকে তাকিয়ে। কি হলো, তুমি এখানে দাঁড়িয়ে আছো কিসের জন্য এই রাতের বেলায় ছাদে? আর তোমার কি কোনো বিষয় নিয়ে মন খারাপ? না, আমার তো মন খারাপ না, এমনিতে আসলাম রাতটা উপভোগ করার জন্য। তার জন্য অনেক দিন থেকে তো রাতে ছাদে আসি না, তাই আজকে আসলাম। সেটা তো খাওয়া দাওয়া শেষ করে দুজনে একসাথে আসতে পারতাম, তাই না? তুমি আমাকে না বলে একা একা এখানে চলে এসেছো, আর আমি তোমাকে সারা বাড়ি খুঁজতেছি। আচ্ছা তাহলে চলো এখন নিচে যাই। আর এখানে থেকে লাভ কি বলো, গিয়ে খাওয়া দাওয়া শেষ করে নেই। আমি বুঝতেছি না তোমার মনের বিষয়টা, কারণ তোমাকে আমি যখনই দেখেছি তখনই তোমাকে উদাসীন দেখাচ্ছে। ব্যাপার কি, তোমার কি হয়েছে আমাকে বলবে তো, তাই না? আরে পাগলি, আমি একদম ঠিক আছি, আমার তো কিছু হয়নি। তুমি অযথা আমাকে নিয়ে টেনশন করতেছো। দেখো, তুমি আমার থেকে অনেক কিছু লুকিয়ে রাখতেছো, আমি সেটা তোমার চোখ দেখে বুঝতে পারতেছি। কারণ আমিও তোমার চোখ দেখে সব কিছু এখন বলে দিতে পারি তোমার মনের ভিতর কি চলতেছে। তাই আমার থেকে প্লিজ আর কিছু লুকিয়ে রেখো না।
যা আছে তোমার মনের ভেতর আমাকে বলো প্লিজ। দেখো, আমার মনের ভেতর কিছু নেই। তুমি এখন চলো আমার সাথে নিচে গিয়ে সবাই একসাথে খাবো। হয়তো আম্মু আমাদের জন্য অপেক্ষা করতেছে আর আমরা এখানে গল্প করতেছি। এটা ঠিক না। তোমার কি হয়েছে সেটা আমাকে বলে যাচ্ছ না? বুঝলাম না তুমি কেন এরকম করতেছো আমার সাথে। প্লিজ বলো না তুমি কেন আমার সাথে এমন করো। তুমি এভাবে বলতেছো কিসের জন্য? সত্যি আমার কিছু হয়নি। আমি এমনিতেই আছি তো, তাই না? আর আমি উদাসীন থাকতে চাই। তোমার সাথে তো গল্প করতেছি, ঠিক মতো হাসিভাবে থাকতেছি, তাই না? তারপরও আমার উদাসীনতার কি দেখলে তুমি? আচ্ছা নিচে চলো। আর হ্যাঁ, একটা কথা, কালকে আব্বুর ডিসিশন ফাইনাল করবে কবে তিনি বাসায় ফিরবে। কি মজা হবে তাই না? কতদিন পর আব্বু আসবে। সত্যি বলছো? কবে আসবে সেটা কি বলেনি নাকি? এখনো তোমার সাথে কথা হয়নি? আম্মু তোমাকে যা বলছে সেটাই নিয়ে লাফাচ্ছে। ওয়েট, তুমি কি করে জানলে যে আমি আব্বুর সাথে কথা বলি না? তোমার সাথে কি তাহলে আব্বুর নিয়মিত কথা হয় নাকি? আমার সাথে তো নিয়মিতই কথা হয়। আমরা এমনও দিনে 2-3 বার কথা বলি, অনেক আড্ডা দেই। তোমাকে বলবো কিসের জন্য? তোমাকে বলে তো লাভ নেই। কি বলতেছো তুমি? দিনে 2-3 বার কথা বলো আর আমাকে তুমি একবারও জানাও না, তাই না? আর আমি তোমার জন্য আব্বুর সাথে কথা বলতে ভুলে গিয়েছি। আমাকে যে কি বকা দিবে এবারে সে। অনেক হয়েছে, এখন চলো তাড়াতাড়ি এখান থেকে চলে যেতে হবে। আম্মু আমাদের জন্য অপেক্ষা করতেছে। আম্মু আমাদের জন্য কত অপেক্ষা করতেছে, আর তুমি এখানে বসে বসে উল্টাপাল্টা কথা বলতেছো। দীপা আর কিছু না বলে চুপচাপ মাহিনের হাত ধরে নিচে নেমে আসলো। নিচে এসে দেখে তার আম্মু খাবার টেবিলে গালে হাত দিয়ে বসে আছে। সেটা দেখে দীপা আর মাহিন বুঝতে পারলো যে তাদের জন্যই হয়তো অপেক্ষা করছে। তারা ওখানে গিয়ে গল্প করছে। এবার না জানি কি কি শুনতে হবে তাদেরকে। তার জন্য প্রস্তুতিও তো নিতে লাগলো দুজন। দীপা আর মাহিন দুজনেই ভয়ে ভয়ে তার আম্মুর সামনে গিয়ে দাঁড়িয়ে পড়লো। সেতু বেগম তাদেরকে কিছু না বলে চুপচাপ খাবারগুলো তাদের দিকে এগিয়ে দিল। তারা বুঝতে পারছে না যে একটু পর কি শুরু হতে যাচ্ছে। সেতু বেগম কিছু বলল না। তাদের সাথে তাদেরকে কি বা বলবে? তারা তো নতুন দম্পতি, তাদের তো আলাদাভাবে ছেড়ে দিতেই হবে। কথা শোনালে তো আরো হবে না। সেতু বেগম চুপচাপ তার ইচ্ছা মতো খাবারগুলো তাদেরকে বেড়ে দিচ্ছে আর নিজেও খাচ্ছে, কোনো কথা বলছে না এ বিষয় নিয়ে। সেটা দেখে দীপা মাহিনের দিকে তাকাচ্ছে, মাহিন দীপার দিকে তাকাচ্ছে, কিন্তু কারো মুখ দিয়ে কোনো প্রকার কথা বেরোচ্ছে না। সবাই যার যার মতো খাবার খাচ্ছে, কেউ কোনো কথাই বলছে না। সেতু বেগম মাহিনকে আর দীপাকে সবকিছু দিতে লাগলো। মাহিন দীপার দিকে তাকাচ্ছে, কিন্তু কিছু বলতে পারছে না। কি জানি কি বলবে, তার জন্য চুপ করে রইল আর মাথা নিচু করে দীপা আর মাহিন দুজনেই খেতে লাগলো। খাবার খাওয়া শেষ করে সেতু বেগম দীপাকে বলে নিজের রুমে চলে গেল আর দরজা বন্ধ করে দিল। দীপা আর মাহিন অবাক হয়ে তার দুজনের দিকে তাকিয়ে রইল। মন খারাপ নাকি তার? কিন্তু কেউ কিছু বলল না কেন? চুপ করেই রইল। এখানে সব দোষ তোমার। আমি তোমাকে কতবার বললাম চলো নিচে যাই নিচে যাই, তুমি একটার পর একটা প্রশ্ন করেই যাচ্ছ, একটার পর একটা কথা বলেই যাচ্ছ। এখন কি হলো এটা দেখতেই পাচ্ছ তো, তাই না? দেখো, দোষটা শুধু আমার একার ছিল না, তুমিও একটার পর একটা আমাকে কথা বলতেছো। আমিও তাই বলতেছি, এখানে আমার কি করার? আমি তো জানি যে আম্মু আমাদের জন্য অপেক্ষা করবে। অপেক্ষা করবে না কিসের জন্য? তার তো একটা ধৈর্য আছে, তাই না? তুমি তো তার ধৈর্যের বাঁধ ভেঙে দিচ্ছ বারবার। এটা কি ঠিক? আরে আমি কি এমন করলাম যে আমার জন্য আম্মুর মন খারাপ? আম্মুর তো অন্য বিষয় নিয়েও মন খারাপ হতে পারে, তাই না? তুমি আমাকে দোষারোপ করতেছো কিসের জন্য শুনি? আচ্ছা, অনেক হয়েছে, এখন গেলাম আমি। তুমি অন্য কিছু পরিষ্কার করে রেখে তারপর রুমে আসো, আমি ঘুমিয়ে পড়বো। কথাটা বলা যত সহজ, এখান থেকে চলে যাও ততটা সহজ না। আমার সাথে তুমি এসব পরিষ্কার করবে, বুঝছো? কি বলতেছো? আমি এসব পরিষ্কার করতে যাব কিসের জন্য? আমি পারবো না। তোমাকে বলছি তুমি করো। আমাকে বললে আমি করতাম, তোমাকে বলতাম না। দেখো, আমি বেশি কথা বলতে পারবো না। আমার সব কিছুতেই যেমন তোমার ভাগ আছে আমার কাজে, তেমনি তোমার ভাগ আছে, তাই না? তাহলে আমার কাজের ভাগ তোমাকে নিতে হবে। দেখো, আমি এসব কাজ করতে পারবো না। তোমাকে বলছে তুমি করো, আমাকে বললে আমি করতাম, তখন তোমাকে এত প্যারা দিতাম না, বুঝছো? কোনো কিছু বলতে পারবো না। চুপচাপ এখানে যেটা করতে বলেছি সেটাই করো। তাড়াতাড়ি হবে, তাড়াতাড়ি দুজনে রুমে যাব। এখন তুমি কোনো কথা বলবে না, কাজে হাত লাগাও। মাহিন কোনো উপায় না পেয়ে চুপচাপ দীপার সাথে কাজে হাত লাগালো।
কারণ মাহিন বুঝতে পারলো যে দুজনে করলে তাড়াতাড়ি হবে আর তাকে এত কষ্টও দেওয়া ঠিক হবে না। তার জন্য দুজনে তাড়াতাড়ি কাজটা শেষ করে রুমে চলে আসলো। এসে মাহিন বিছানায় শুয়ে পড়লো আর দীপা বাথরুমে চলে গেল। কিছুক্ষণ পর দীপা বাথরুম থেকে বেরিয়ে আসলো। এসে দেখে মাহিন শুয়ে আছে চোখ বন্ধ করে। দীপা মনে করলো মাহিন ঘুমিয়ে পড়েছে, তাই দীপা তাড়াতাড়ি গিয়ে মাহিনকে জড়িয়ে ধরলো। কি হলো, ঘুমিয়ে পড়েছো নাকি? আমার বাবু দরকার। কি প্রিপারেশন নিয়েছো তুমি বুঝতেছি না। আমার বাবু কবে আনবে তুমি তাই বলো। আরে তুমি কি ভালোবাসা দিয়েছো নাকি? বাচ্চা মেয়ের মতো কথা বলতেছো, যখন সময় হবে ঠিকই বাবু আসবে, বুঝেছো? এখন ধৈর্য ধরতে হবে, বাবু এত সহজে নেওয়া সম্ভব না। তুমি এনে দিতে পারবে না সেটা বললেই তো হয়। তাহলে আমি একা একাই চেষ্টা করব, তোমাকে কিছু করতে হবে না, আমি তাহলে এসব করে নেব। মাঝে মাঝে তোমার কথা শুনে মনে হয় যে আমি মনে হয় মঙ্গল গ্রহে তোমার সাথে বসবাস করতেছি, তাই না? দেখো, তুমি কোথায় বসবাস করতেছো সেটা দেখার সময় আমার নেই। আমি যেটা বলেছি তুমি সেটা কবে এনে দিতে পারবে সেটা বলো। আচ্ছা চলো, তোমার ব্যবস্থা করে দিচ্ছি। এখন দেখবে যে 1 বছর পর তোমার কোলে বাবু আসবে, সমস্যা নেই। 1 বছর সময় লাগবে কিসের জন্য? এর আগে কি এনে দিতে পারবে না? 1 বছরের কিসের জন্য ওয়েট করতে হবে? তুমি কি পাগল হয়ে গেছো নাকি? কি বলতেছো? বাচ্চা নিতে গেলে মিনিমাম 1 বছর ওয়েট করতে হয়। আমি এসব কিছু শুনতে চাই না। আমি এখন যেটা বলতেছি সেটাই করতে হবে, তাড়াতাড়ি লাগবে আমার, বোঝো নাই? এটা এমন একটা জিনিস চাইতেছো, এটার জন্য অপেক্ষা করতে হবে, না হলে তুমি ঘুমিয়ে পড়তে পারো। আমার ঘুম ধরতেছে, আমাকে ডিস্টার্ব করবে না। তুমি এভাবে বলতে পারো না। আমি যে একটা জিনিস চাইছি তুমি সেটা এনে দিতে পারতেছো না, তোমাকে দিয়ে কি হবে ভবিষ্যৎ আমি বুঝতেছি না। তোমাকে দিয়ে শুধু ঘোড়ার ঘাস কাটানো হবে। তাহলে আব্বুকে বলে একটা ঘোড়া কিনে এনে রাখি বাসায়। সেটাই ভালো হবে। আমি এখন আঙ্কেলকে ফোন করে বলবো যে কয়েকটা ঘোড়া সঙ্গে করে নিয়ে আসবেন, যাতে করে আমি সেগুলো ঘাস কেটে খাওয়াতে পারি। আচ্ছা, সেটাই করতে হবে। তাছাড়া তোমাকে দিয়ে তো আর কিছু হবে না, আমি বুঝতে পেরেছি। তাই তোমাকে দিয়ে ঘোড়ার ঘাস কাটানো ছাড়া আমার পক্ষে আর কিচ্ছু করা সম্ভব না। তুমি ঘুমাও। তোমাকে আর কি করে বোঝাবো? আচ্ছা আমি খুব ক্লান্ত, আমি ঘুমিয়ে গেলাম। তোমার যা ইচ্ছা তাই করতে পারো। কথাটা বলে মাহিন ঘুমের ভান করে শুয়ে পড়লো চোখ বন্ধ করে। আর এদিকে দীপা রাগে ফুঁসতে লাগলো। সে কিছু বলতে পারছে না, কিছু করতেও পারছে না, তাই চুপচাপ সে রাগের মাথায় নিজের চুলগুলো টানতে লাগলো। আর এদিকে মাহিন চোখ আলতো করে খুলে দীপার অবস্থা দেখে মিটমিট করে হাসতে লাগলো, বালিশে মুখ গুজে দিয়ে, যাতে করে দীপা বুঝতে না পারে যে মাহিন হাসছে। দীপা আস্তে আস্তে মাহিনের পায়ে নিজের পাটা তুলে দিল। তারপর দীপা তার পা দিয়ে মাহিনের পায়ে আলতো করে সুড়সুড়ি দিতে লাগলো। মাহিন বুঝতে পারছে যে দীপার মনে এখন দুষ্টুমি ভরপুর করতেছে, তাই মাহিন নিজেকে যতটা পারছে লুকিয়ে রাখছে তার কাছ থেকে, কারণ দীপা যাতে করে মাহিনকে ডিস্টার্ব করতে না পারে। আর মাহিন এমন ভান করতেছে মনে হচ্ছে সে ঘুমিয়ে গেছে। দীপাও কম না, তার ইচ্ছা মতো মাহিনের পায়ে নিজের পা দিয়ে সুড়সুড়ি দিতেই লাগলো আর হাত দিয়ে মাহিনের চুলগুলো টানতে লাগলো, যাতে করে মাহিনের ঘুম ভেঙে যায়। মাহিন আর কতক্ষণই এই অত্যাচার সহ্য করতে পারে, তাই সে চোখ খুলে দীপার দিকে চোখ রাঙিয়ে তাকালো, যাতে করে দীপা মাহিনের কাছে না আসে। আমি ভালো করে জানতাম যে তুমি এখনো ঘুমিয়ে যাওনি, ঘুমের ভান ধরে আছো, তাই এত ন্যাকামি করতে হবে না। চুপচাপ আমার বাবু এনে দেওয়ার ব্যবস্থা করো এখন। আমি পারবো না, আমার এখন বাবু চাই না। তোমার লাগবে তুমি আমাকে যেভাবে খুশি ব্যবহার করতে পারো, আমি বাধা দেব না। আমাকে ব্যবহার করে তুমি বাবু নিতে পারো। ভালো হবে না বলে দিলাম, ভালোভাবে কথা বলো। আর তুমি কি বলতেছো? তোমাকে দিয়ে কিচ্ছু হবে না নাকি? নাকি তোমাকে ডাক্তার দেখাতে হবে? তোমার কি কোনো সমস্যা আছে এখনো? এসব কি আবল তাবল কথা বলতেছো? ডাক্তার কিসের জন্য দেখাতে হবে? আমাকে কি দেখে মনে হয় আমি কিছু পারি না? তোমাকে দেখে তো সেটাই মনে হচ্ছে, কারণ তোমাকে দেখে মনে হয় না তোমার শরীরে ক্যালোরির কিছু আছে। সবকিছু মনে হয় হাত দিয়ে শেষ করে দিয়েছো। এসব কি নোংরা কথা বলতেছো? বুঝতেছি না। হাত দিয়ে শেষ করে দিয়েছি মানে কি বোঝাতে যাচ্ছ বলো? হয়েছে, থাক, এখন আমাকে আদর করে দাও। এর থেকে বেশি কিছু বলতে পারবো না, কারণ বেশি বললে আবার তোমার গায়ে লাগে, তাই না? তার থেকে না বলাই ভালো। ভালো হবে না বলে দিলাম, আর এসব কথা বললে। কি ব্যাপার, সকাল হয়ে গিয়েছে, তুমি এখনো ঘুমিয়ে আছো, ব্যাপার কি? আর ঘুমিয়ে থাকা চলবে না, ওঠো তাড়াতাড়ি। দেখো, আমাকে এখন ডিস্টার্ব করবে না সকাল সকাল। সারাদিন এইভাবে ডিস্টার্ব করলে কতদিন আর বাঁচতে পারবো? এই অল্প বয়সে মরে যেতে হবে আমাকে তোমার এই ডিস্টার্বের যন্ত্রণায়। তোমার সাহস কি করে হলো এরকম বাজে কথা বলার? তোমাকে দেখো এখন কি পিটানি টাইনা দেই। তোমার সাহস দিন দিন বেড়ে যাচ্ছে, তাই না? দেখো তোমার কি অবস্থা করে ছেড়ে দেই। আমার সাথে ফাজলামি, তাই না? দেখো, এখন কোনো রকম পিটানি শুরু করবে না, ভালো লাগতেছে না। তুমি উঠে তোমার কাজে যাও, আমাকে আমার মতো থাকতে দাও।
আমাকে ডিস্টার্ব করবে না? তুমি সকালে গোসল করবে না? কেন শুয়ে থাকবে? আমি একা গোসল করতে যাব নাকি? তোমাকে সঙ্গে করে নিয়ে যাব। এখন তুমি আমার সাথে যাবে, এটাই হলো বড় কথা। তুমি না গেলে কিন্তু পানি এনে ঢেলে দিব। আমি জীবনেও এত গোসল করিনি। তোমার পাল্লায় পড়ে যে এতবার গোসল করতে হবে আমি কখনো কল্পনা করতে পারিনি। সকালে গোসল করব, রাত্রে গোসল করব, দুপুরে গোসল করব। দেখো, ভালো হবে না বলে দিচ্ছি। তুমি এখন সদ্য বিবাহিত, তোমাকে গোসল করতেই হবে। এটাই বাস্তবতার সাথে মিলে যায়, বোঝো নাই? আমি অনেক দেখেছি যারা নতুন বিয়ে করে তারা সব সময় গোসল করে, তাই তুমিও গোসল করবে। বুঝলাম না, তুমি কিভাবে দেখলে যে তারা গোসল করে? তুমি এত লুচ্চা ছিলা যে কে কোথায় কি করে সেটা দেখে বেড়াতে, তাই না? আমি কখনো কল্পনা করতে পারিনি যে তুমি এত লুচ্চা একটা মেয়ে ছিলা। তোমার সাথে এত বকবক করতে পারবো না। বুঝে গেছি তুমি আমার কথা শুনবে না, তাই এর একটা ব্যবস্থা করতেই হবে আমাকে, না হলে তুমি ঠিক হবে না, বোঝো নাই? আমি আর তোমাকে এই বিষয়ে কোনো চাপ দিব না। এখন যা করব সেটা কাজে করে দেখাবো। কথাটা বলে দীপা বিছানা ছেড়ে উঠে বাথরুমে চলে গেল। বাথরুমে গিয়ে এক মগ পানি সঙ্গে করে নিয়ে আসলো। মাহিন চোখ বন্ধ করেছিল আর দীপা সেই সুযোগে মাহিনের মুখের উপর সব পানি ঢেলে দিল। মাহিন চমকে উঠে দাঁড়িয়ে পড়ল আর দীপার দিকে অবাক দৃষ্টিতে তাকিয়ে রইল। মাহিন কখনো ভাবতে পারেনি যে দীপা এইরকম একটা কাজ করে বসবে। মাহিন দীপাকে ধরার জন্য দীপার পিছনে ছুটতে লাগলো। দীপা রুম থেকে বেরিয়ে ছোটাছুটি করতে লাগলো। আর সেতু বেগম এখনো ঘুমিয়ে আছে, তাই তিনি এসবের কিছুই জানেন না। মাহিন দীপার পিছনে ছুটছে আর দীপা সামনে যাচ্ছে। মাহিন তাকে ধরতে পারছে না। তুমি আমার কিচ্ছু করতে পারবে না, কারণ আমার কথা না শুনলে তোমার ভবিষ্যতে এর থেকে আরো করুণ পরিণতি হবে, সেটা তুমি দেখতে থাকবে। আজকে তো শুরু করলাম, তখন শুনলে না? এখন কেন ছুটোছুটি করছো আমার পেছনে? এখন তোমার ঘুম কোন বাড়ি গেল? তোমাকে আগে ধরতে পারি, তারপর দেখো তোমাকে কি শাস্তি দেই। তুমি আমাকে ভিজিয়ে দিয়েছো, তাই না? তোমার যে কি করব সেটা এখন তুমি দেখতে পারবে। তুমি আমার কোনো কিছুই করতে পারবে না, বুঝেছো? কারণ আমি জানি তুমি কোনো কিছুই করতে পারো না, কারণ অলস মানুষ কখনো কোনো কিছু করতে পারে না। অলস মানুষ সারা জীবন অলস হয়ে থাকে। তাই নাকি? আচ্ছা, তাহলে আমিও এবার আঙ্কেলের সাথে বিদেশে চলে যাব, আর আসবো না। তখন দেখবো কে আমাকে দেখার জন্য বারবার ফিরে আসতে বলে, কে আমাকে দেখার জন্য বারবার ফোন করে, কে আমাকে দেখার জন্য বারবার আমার কাজে ডিস্টার্ব করে। মাহিনের কথা শুনে দীপা থমকে দাঁড়িয়ে গেল আর এক পাও কোনো দিকে নড়াচড়া না করলো না। মাহিনের বলা কথাগুলো তার মাথায় বাজতে লাগলো। মাহিন তাকে কি বলছে? মাহিন তাকে ছেড়ে বিদেশ চলে যাবে? তার মানে তাকেও তার আম্মুর মতো একা করে থাকতে হবে? এটা কখনোই হতে পারে না। সে কখনো একা থাকতে পারবে না মাহিনকে ছেড়ে, কারণ এই 2 দিনেই সে ভালো করে বুঝতে পেরেছে যে মাহিনকে ছাড়া তার সারা জীবন একা থাকা অসম্ভব। আর তাকে ছেড়ে এক মুহূর্ত অন্য কোথাও থাকতে পারে না। তাহলে কি করে তাকে না দেখে একা থাকবে সে? দীপা একদম রোবটের মতো দাঁড়িয়ে কথাগুলো ভাবছে। মাহিন এসে ধরে ফেললো দীপাকে। মাহিন দীপাকে কোলে তুলে নিল। এদিকে দীপার কোনো খেয়ালই নেই সেদিকে। তার মাথায় শুধু একটা কথাই ঘুরপাক খাচ্ছে, মাহিন তাকে ফেলে একা ছেড়ে চলে যাবে। মাহিন দীপাকে কোলে তুলে নিয়ে গিয়ে বাথরুমে নিয়ে আসলো। এখন কি করবে শুনি? এখন কোথায় পালাবে? এখন তো তোমাকে আমি এখানে বেঁধে রাখবো। এখন বুঝতে পারবে যে আমাকে ভিজিয়ে দেওয়ার শখ এবার তোমার মিটবে। মাহিনের কথায় দীপা কোনো রেসপন্স করলো না, কারণ সে এখনো অন্য জগতে আছে। সে শুধু ভাবছে মাহিন কি সত্যিই তাকে ছেড়ে চলে যাবে? সে তাহলে তো কখনো একা থাকতে পারবে না। সে কিভাবে থাকবে? এটা হতেই পারে না, কারণ সে মাহিনকে দূরে কখনো রেখে থাকতে পারবে না। কি হলো, কথা বলছো না যে? কি ভাবতেছো? এখন ফান্দে পড়ে গেছো, তাই এখন মুখ দিয়ে কোনো কথা বের হচ্ছে না। ব্যাপার কি? এতক্ষণ তো অনেক বকবক করলে যে তোমাকে ধরতে পারবো না, আমি অলস মানুষ, আর অলস মানুষরা কখনো কিছু করতে পারে না। তুমি অলস হয়ে থাকবে, তোমাকে কোনো কাজে যেতে হবে না। তোমাকে এই অলসতাই ভালো মানায়, কারণ তুমি এইরকম কোনো কাজ কেন করতে যাবে? তুমি সেটা করতে পারবে না, তার থেকে তুমি অলস হয়ে থাকো, সেটাই ভালো হবে। এটা আবার কি ধরনের কথা? আমি কিসের জন্য বসে থাকবো? মানলাম কিছুদিনের জন্য বাসায় থাকলাম, নতুন বিয়ে করেছি তাই বাসায় থাকলাম তোমার সাথে, কিন্তু কিছুদিন পর দেখবে যে আমাকে তোমার সহ্য হবে না, তখন তো আমাকে বাইরে যেতে বলবে। সেটা কখনোই হবে না। আমি যতদিন বেঁচে আছি তুমি অলস হয়ে থাকবে আমার কাছে। তোমাকে কোথাও যেতে হবে না, তুমি আমার সাথে থাকবে, অন্য কোথাও যাবে না, বুঝছো? তুমি যে পাগল হয়ে গিয়েছো সেটা প্রমাণ দিচ্ছ আমাকে এখন। কারণ তুমি কি বলতেছো এসব তুমি ভাবতে পারতেছো? তোমার সাথে যেখানে থাকি আমাদের তো বাচ্চা হবে, তাই না?
তাদেরকে খাওয়াবো কি আমরা? কেন, আমার বাপের কি কম আছে নাকি? সেগুলো কে খাবে শুনি? সেগুলো তো আমাদেরকে খেতে হবে, তাই না? আমরা বসে বসে খাবো, কোনো কাজ করতে পারবো না। দেখো, এটা কখনোই বাস্তবতার সাথে মিলবে না, তাই না? আমাদেরকে কিছু করতে হবে, তাই না? আমাদের ভবিষ্যতের জন্য, আমাদের ভবিষ্যতের বাচ্চাদের জন্য। আমি দরকার হলে বাচ্চা নেব না, তাও তোমাকে আমি কোথাও যেতে দেব না, বুঝছো? কারণ তোমাকে ছাড়া আমি থাকতে পারবো না, এটা কখনো সম্ভব না। আমি যেটা বুঝলাম, তোমাকে ছাড়া থাকা আমার পক্ষে সম্ভব না। সেটা না হয় আমিও বুঝলাম, কিন্তু দেখো তুমি কি বলতেছো। বাচ্চা নেবো না কিসের জন্য? বাচ্চা তো নিতেই হবে। আর তুমি তো কালকে বললে যে তোমার বাবু লাগবে, তাহলে এখন বলতেছো বাচ্চা নিবা না, এটা কোন ধরনের কথা? দেখো, যদি তার কারণে তোমাকে আমার কাছ থেকে দূরে চলে যেতে হয়, তাহলে তার জন্য সেই বাচ্চা আমি না নিলাম, তাতে সমস্যা কোথায়? তোমাকে তো দূরে যেতে হবে না, তাই না? দেখো, তুমি এখন স্বাভাবিক মানুষ নেই। আমি বুঝতে পারতেছি, তুমি এখন যাও, গিয়ে ঘুমিয়ে পড়ো। মাথা ঠিক হলে তারপর ঘুম থেকে উঠবে, বুঝছো? এখন আর ঘুম থেকে ওঠার কোনো প্রয়োজন নেই। থাক, একদম মজা নিবা না আমাকে নিয়ে, বুঝছো? কারণ আমি একদম ঠিক আছি, মাথা ঠিক আছে, তাই না? আর তুমি সব সময় আমায় নিয়ে মজা নেওয়া বাদ দাও, বুঝছো? কারণ আমি ইদানিং দেখতেছি তুমি যে কোনো বিষয় পাইলে সেই বিষয় নিয়ে আমার সাথে মজা করা শুরু করে দাও। আচ্ছা, তাহলে আর মজা নিব না। এখন তুমি গোসল করে বেরিয়ে আসো। আমি বাইরে গিয়ে তোমার জন্য অপেক্ষা করতেছি। একটু বাইরে যাব আজকে, আমার একটা ফ্রেন্ড আসার কথা। কি বলছো? আমাকে এখানে ভিজিয়ে দিয়ে তুমি এখন বাইরে চলে যাবে গোসল না করে? এটা কিভাবে সম্ভব? তোমাকে এখন গোসল করতে হবে আমার সাথে, আর আমাকে তুমি সুন্দর করে গোসল করায় দিবে এখন। দেখো, আমি এমন কোনো কাজ করতে পারবো না এখন যেটা তুমি করতে বলবে, কারণ তুমি যেটা করতে বলবা সেটা আমার পক্ষে কখনো সম্ভব না। তুমি ছোট বাচ্চা না যে তোমাকে গোসল করিয়ে দিতে হবে। তুমি বড় হয়েছো, এখন তুমি একজন বিবাহিত মহিলা, এখন আর মেয়ে না। তোমাকে বলতেছি আমাকে গোসল করায় দিতে, গোসল করায় দিবা, ঝামেলা শেষ। এত কথা বলো কিসের জন্য? তুমি সবসময় বেশি কথা বলো, তাই না? নিজের কথাটা একটু কন্ট্রোলে রাখুন, এত বেশি কথা বলা ভালো না। মাহিন কোনো কথা না বলে চুপচাপ দীপাকে গোসল করাই দিতে লাগলো। মাহিনের কেমন যেন লজ্জা লাগছে, তারপরও দীপার চাপে পড়ে মাহিন বাধ্য হয়ে দীপাকে গোসল করিয়ে দিচ্ছে। আর দীপা মাহিনকে বরাবরের মতো ভিজিয়ে দিচ্ছে তার গায়ে পানি দিয়ে। আর মাহিন সেটাও একটু বিরক্ত হচ্ছে না। মাহিন চুপচাপ দীপার অত্যাচারগুলো সহ্য করে দীপাকে গোসল করিয়ে দিচ্ছে, আর দীপা মজা নিচ্ছে। মাহিন যত দ্রুত সম্ভব তত দীপাকে গোসল করিয়ে দিতে লাগলো, কিন্তু দীপা ইচ্ছাকৃতভাবে গোসলটা দেরিতে করতে লাগলো। মাহিন এবার বিরক্ত ভাবে নিয়ে দীপার দিকে তাকিয়ে রইল, আর দীপা একটু হেসে মাহিনকে চোখ মেরে দিল। মাহিন আর কোনো কথা বলার সাহস পেল না। তারপর দীপাকে গোসল করিয়ে দিয়ে মাহিন বাথরুম থেকে বের হয়ে আসতে যাবে, তখনই দীপা মাহিনকে ভিজিয়ে দিল। মাহিন আর বাথরুম থেকে বের হয়ে বাইরে আসতে পারলো না ভেজা শরীরে। এটা কি ধরনের অসভ্যতামি করছো আমার সাথে তুমি? তোমাকে বলতেছি না আমার ভালো লাগতেছে না, তারপর তুমি আমার সাথে এরকম করতেছো। আমার ইচ্ছার বিরুদ্ধে সবকিছু করাই দিচ্ছ। কই, আমি তো তোমাকে কিছু করিনি, আমি তো শুধু তোমাকে ভিজিয়ে দিলাম। তুমি আমাকে ভিজিয়ে দিলে আর আমি তোমাকে ভিজিয়ে দেব না, এটা কোনো কথা? তাই আমি তোমাকে ভিজিয়ে দিলাম। সমান সমান না হলে আমার মনের ভেতর কুতকুতি থেকে যাবে, যার জন্য ভিজিয়ে দিলাম। দেখো, তুমি বলছো ভেজাতে, তাই আমি তোমাকে ভিজিয়েছি, না হলে আমি তোমাকে ভিজিয়ে দিতাম না। তুমি বলছো বিধায় আমি তোমাকে ভিজিয়ে দিয়েছি। আর এখন তুমি এটা কি ধরনের ব্যবহার করলে আমার সাথে? ফালতু মজা ভালো লাগে না। আচ্ছা হয়েছে, আমার সাথে আর এত রাগ দেখাতে হবে না। এখন তাড়াতাড়ি গোসলটা করে নাও, তারপর বাইরে গিয়ে গল্প করব। এখন আর বাথরুমে থাকতে ইচ্ছে করতেছে না, তাড়াতাড়ি গোসলটা করো। এখন তো তুমি এই কথাই বলবে, আমি সেটা ভালো করে জানি যে এখানে আর তোমার ভালো লাগবে না, কারণ আমাকে ভিজানো শেষ হয়েছে। তোমার তোমার মনের ইচ্ছা পূরণ হয়েছে, আর কি লাগে তোমার? দেখো, তুমি কিন্তু ইদানিং খুব বাড়াবাড়ি করতেছো। যেটা করতে বলছি সেটা করো, না হলে ভালো হবে না। তুমি খুব অল্প কথা বলো কিসের জন্য? যেটা করতে বলি সেটা করো কিসের জন্য? যেটা করতে বলি সেটা করো না কিসের জন্য? কোথায় তুমি? কোথায় চলে গেলে আমাকে একা করে? ফিরে আসো না প্লিজ। আমি আর থাকতে পারছি না একা একা তোমাকে ছাড়া। আমি যেন একটা জিন্দা লাশ হয়ে বেঁচে আছি এই পৃথিবীর বুকে শুধু তোমার অপেক্ষায়। কবে ফিরে আসবে আবার তুমি আমার বুকে? আর কবে আমাকে ভালোবাসবে সেই আগের মতো করে? আমি তোমার ভালোবাসাকে খুব মিস করতেছি। তুমি তাড়াতাড়ি ফিরে আসো আমার বুকে প্লিজ। আর দূরে থেকো না তুমি। কোথায়? ফিরে আসো না প্লিজ, আমি আর সইতে পারতেছি না।
তোমার যন্ত্রণায় যে আমি প্রতিনিয়ত মরে যাচ্ছি, আবার প্রতিনিয়ত বেঁচে যাচ্ছি, শুধু তোমার মুখখানি দেখার অপেক্ষায় আছি। কতদিন ধরে তোমাকে দেখি না, তুমি আর কতদিন এভাবে দূরে থাকবে? বলো না তোমার কি হয়েছিল, সেদিনের পর ফিরে আসো না। কথাগুলো বলে দীপা অঝোর ধারায় কান্না করতে লাগলো। সে আনমনে বৃষ্টির সাথে কথা বলেই যাচ্ছে। আপনারা হয়তো ভাবছেন যে হঠাৎ করে আবার দীপার কি হলো, আর মাহিন কোথায় চলে গেল, আর হঠাৎ করে তাদের এই রোমাঞ্চকর দৃশ্য এতটাই করুণ হয়ে গেল কিসের জন্য। আসলে সেদিন মাহিন বাসা থেকে বের হয়ে গিয়েছিল আর বাসায় ফিরে আসেনি। তারপর থেকে দীপা একদম পাগলের মতো ব্যবহার শুরু করে দিয়েছে, কারণ দীপা সবেমাত্র মাহিনকে মন থেকে ভালোবাসা শুরু করে দিয়েছে, একদম নিজের ভেতর অনুভব করা শুরু করে দিয়েছিল। আর তখন যদি প্রিয় মানুষটা হারিয়ে যায়, তখন ভালোবাসার মানুষটা বুঝতে পারে যে তার কাছে তার প্রিয় মানুষটা কতটা প্রয়োজন ছিল, আর তাকে ছাড়া তার প্রতি কদম চলা এখন অসম্ভব হয়ে দাঁড়িয়েছে। দীপার ভেতরটা একদম পুরো ঝাঁঝরা হয়ে যাচ্ছে। কেন মাহিন সেদিন বেরিয়ে গেল, আর কেন ফিরে আসলো না? কেন তাকে এত কষ্ট পেতে হচ্ছে তার ভালোবাসার জন্য? তাদের ভালোবাসাটা তো এরকম ছিল না, তাদের ভালোবাসাটা তো পবিত্র ছিল। তাহলে কেন সে আমার থেকে দূরে চলে গেল? এটা ভাবতে ভাবতে দীপা আবার লুটিয়ে পড়লো ফ্লোরের উপর। আমি এখানে কিসের জন্য? আর আমি তো বাসায় ছিলাম। তাহলে আমি হসপিটালে কি করে আসলাম? আর আমাকে এভাবে বেঁধে রাখার কারণ কি? আমি তো নির্দোষ ছিলাম, আমি তো কোনো দোষ করিনি। আমাকে এভাবে বেঁধে রেখেছেন কিসের জন্য? মাহিন কথাটা বলে চিৎকার করতে লাগলো। তখন বাইরে থেকে কয়েকজন নার্স আর একটা ডাক্তার ভেতরে চলে আসলো। এসেই সবাইকে একে অন্যকে দিকে তাকিয়ে মুচকে হাসি দিতে লাগলো। মাহিনের ব্যবহার দেখে তারা একে অপরকে বলাবলি করতে লাগলো। শেষ পর্যন্ত উনি ভালো হয়ে গিয়েছে, এখন ওনাকে বাসায় পৌঁছে দেওয়ার দায়িত্ব ডাক্তারের। কি হলো, আপনারা কথা বলতেছেন না কিসের জন্য? আমি তো আপনাদের সাথে কোনো খারাপ ব্যবহার করিনি। তাহলে আপনারা কিসের জন্য আমাকে এখানে বেঁধে রেখেছেন আর আমার ফ্যামিলি থেকে দূরে রেখেছেন? আপনাকে এখানে বেঁধে রাখার কারণ হচ্ছে আপনি মানসিকভাবে অসুস্থ ছিলেন। আপনাকে আমরা রাস্তায় কুড়িয়ে পেয়েছিলাম। আমি যখন বাসা থেকে হসপিটালের দিকে আসতেছিলাম, তখন আপনি আমার গাড়ির সামনে পড়ে গিয়েছিলেন। আর আপনার যখন জ্ঞান ফিরল, তখন আপনি আবল দাবল কথা বলা শুরু করে দিয়েছিলেন আর সব কিছু ভাঙচুর করতেছিলেন। তাই আপনাকে এভাবে বেঁধে রাখা হয়েছে। আর আপনার ট্রিটমেন্ট করছি আমরা। তারপর দেখলাম যে আপনি দিন দিন আরও বেশি পাগলামো করতেছেন, তাই আপনাকে এভাবে বেঁধে রাখা হয়েছে। আর এখন তো আপনি পুরোপুরি সুস্থ, এখন আপনাকে আমরা খুলে দিচ্ছি, সমস্যা নেই। কি বলছেন এসব? আমি অসুস্থ ছিলাম কতদিন ধরে, আর আমি এখানে আছি কত দূর? আমার ফ্যামিলির মানুষ কি জানে না যে আমি অসুস্থ ছিলাম? আর আপনারা কি একটু যোগাযোগ করার চেষ্টা করেননি তাদের সাথে? আমরা সবার সাথে যোগাযোগ করার চেষ্টা করেছিলাম এবং নিউজেও দিয়েছিলাম, কিন্তু ভাগ্য খারাপ, আমরা এখন আছি বাংলাদেশ থেকে অনেক দূরে একটা দেশে আছি, যে দেশে আসা যায় ফিরে যাওয়া যায় না। কি বললেন? এসব আজব কথা। আমি আপনার কোনো কথা শুনতে চাচ্ছি না। আপনি এখন আমার হাতের বাঁধন খুলে দেন। আমি যে কোনো প্রকারে আমি আমার বাসায় ফিরে যাব, কারণ আমার জন্য হয়তো বাসার করুণ অবস্থা হয়ে আছে। তারা যে কি করতেছে না করতেছে, বেঁচে আছে নাকি মরে গেছে সেটাও জানি না। আমাকে এখন ছেড়ে দেন, আমি বাসায় চলে যাব। আপনি এখনো পুরোপুরি সুস্থ না, আপনাকে একা একা ছেড়ে দিলে আপনি কখনো যেতে পারবেন না। এর থেকে চলেন, আমি আপনাকে বাসায় পৌঁছে দিচ্ছি। আর হ্যাঁ, আমি আপনার সাথে একটু মজা নিলাম। সবকিছুর একটা লিমিট থাকে। আপনি লিমিট ক্রস করে আমার সাথে মজা করতেছেন। বুঝতে পারতেছেন আমার কি অবস্থা, আমার মনের কি অবস্থা? আপনি মজা করতেছেন সেটা মেনে নিলাম, এখন আমার হাতের বাঁধন খুলে দেন। তারপর ডাক্তার গিয়ে মাহিনের হাতের বাঁধন খুলে দিল। মাহিন উঠে সোজা হয়ে বাইরে চলে আসতে লাগলো। তখন ডাক্তার ধরে ফেললেন, আর মাহিন প্রচন্ড রেগে গেল। কিছু বলতে পারছে না, কারণ ডাক্তার তাকে এখানে নিয়ে এসে সাহায্য করেছে যার জন্যই মাহিন নিজের রাগটাকে একটু কন্ট্রোল করলো। এদিকে দীপার অবস্থা খুবই খারাপ, কারণ হয়তো দীপা তাকে কতটা পাগলের মতো ভালোবাসে তার প্রমাণ সে পেয়ে গিয়েছিল। দেখেন, আপনি এত উদ্বিগ্ন হবেন না, আমি আপনার সাথে যাচ্ছি তো। এত উদ্বিগ্ন হলে আপনি বাসায় পৌঁছাতে পারবেন না, কারণ আপনার শরীরের কন্ডিশন অনেক খারাপ। আপনাকে বেড রেস্টে থাকতে হবে কিছুদিন, তাই আমি আপনাকে নিয়ে যাচ্ছি। মাহিন কিছু না বলে ডাক্তারের সাথে যেতে লাগলো। ডাক্তার মাহিনকে গাড়িতে উঠতে বলল। মাহিন গাড়িতে উঠে বসলো। ডাক্তার মাহিনের দেওয়া ঠিকানা অনুযায়ী গাড়ি চালাতে লাগলো। মাহিন ডাক্তারকে রাস্তা দেখিয়ে দিচ্ছে আর নিজেকে কন্ট্রোল করতে চেষ্টা করছে। ডক্টর মাহিনের ঠিকানা অনুযায়ী এসে পৌঁছে গেল আর মাহিনকে গাড়ি থেকে নামতে বলল। গাড়ি থেকে নেমে মাহিন সোজা দ্রুত বাসার ভেতরে প্রবেশ করে নিল। বাসা একদম পুরো ফাঁকা, বাসায় কেউ নেই।
মাহিন তাড়াতাড়ি নিজের রুমে গিয়ে দেখে নিজের রুমের অবস্থা খুবই খারাপ, অন্ধকার হয়ে আছে, কিন্তু ভেতর থেকে দরজা খোলা ছিল। মাহিন আস্তে গিয়ে রুমের লাইটটা জ্বালিয়ে দিল, আর তখনই দীপা চমকে উঠল। দীপা মনে মনে ভাবছে হয়তো তার আম্মু এসেছে বাহির থেকে, তাই সে আগের ন্যায় শুয়ে রইল, কারণ দীপার এই ব্যবহারগুলো তার আম্মু এখন মেনে নিয়েছে। মাহিন দীপাকে দেখে চমকে উঠল আর ধীরে ধীরে কাছে যেতে লাগলো। আর দীপা মনে করছে তার আম্মু তার কাছে আসছে, তাই সে নিস্তেজ হয়ে আগের মতোই শুয়ে আছে, কোনো রেসপন্স করছে না। এই পাগলি, তুমি এখানে? তোমার কি হয়েছে? আর তুমি এখানে কি করতেছো শুনি? তাড়াতাড়ি উঠে দেখো, আমি চলে এসেছি তোমার কাছে। দীপা সেই চিরচেনা কণ্ঠটা শুনতে পেয়ে ধরফর করে উঠে চোখ খুলে তাকিয়ে দেখে তার সামনে মাহিন বসে রয়েছে। দীপা কোনো কথা না বলে সোজা মাহিনকে জাপটে জড়িয়ে ধরল। এত শক্ত করে জড়িয়ে ধরেছে যে মাহিনের শ্বাসরুদ্ধ হচ্ছে, কিন্তু মাহিন কোনো কথা বলছে না। মাহিন দীপাকে অনেক শক্ত করে জড়িয়ে ধরলো। কতদিন পর তাদের দেখা। তুমি আমাকে একা রেখে কোথায় গিয়েছিলে? জানো, তোমার জন্য আমি প্রতিটা মুহূর্ত, প্রতিটা মিনিট, প্রতিটা সেকেন্ড তোমার অপেক্ষায় ছিলাম। তুমি ফিরে আসবে এই আশাতে, না হলে আমি কবে মরে যেতাম জানো। তোমাকে ছাড়া আমার এক মুহূর্তও ভালো লাগে না। তোমাকে বলেছিলাম না তোমাকে ছাড়া আমি থাকতে পারবো না, তারপরেও কেন তুমি আমাকে ছেড়ে চলে গিয়েছো বলো? আমার কথাটা কি তোমার একবারও মনে পড়েনি? তুমি এতই পাষাণ, আমাকে ছেড়ে এতদিন কিভাবে তুমি দূরে থাকতে পারলে বলো? তোমাকে আমি বলেছিলাম না তোমাকে ছাড়া আমি থাকতে পারবো না, তারপরও তুমি কেন আমাকে ছেড়ে চলে গিয়েছিলে বলো না প্লিজ। তুমি জানো না তোমার এই পাগলিটা তোমাকে কতটা ভালোবাসে, তারপরেও কেন ছেড়ে চলে গিয়েছিলে আমাকে? নিজেকে শান্ত করো, আমিও তোমাকে কতটা ভালোবাসি তুমি নিশ্চয়ই জানো। আর আমি সেদিন আমার এক বন্ধুর সাথে দেখা করতে গিয়েছিলাম, অনেক দিন পরে, অনেক খুশিতে, কিন্তু হঠাৎ করে কখন যে মাঝ রাস্তায় চলে গিয়েছিলাম নিজেও বুঝতে পারিনি। আর আমার যখন জ্ঞান ফিরে আসে তখন আমি নিজেকে হসপিটালে আবিষ্কার করতে পারি, আর সেখান থেকে দ্রুত বাসায় চলে আসি। কি বলতেছো? তোমার অ্যাক্সিডেন্ট হয়েছিল আর তুমি এতদিন হসপিটালে ছিলে, আর সেই ডাক্তাররা কি একবারও আমাকে খোঁজ দিতে পারেনি? জানো, তোমার জন্য আমি প্রতিনিয়ত মরে গিয়েও বেঁচেছিলাম, শুধু তোমার জন্য, তোমার অপেক্ষায়, তুমি ফিরে আসবে বলে, তার জন্য। এই দেখো আমি ফিরে এসেছি, আর একদম টেনশন করবে না, এখন সবকিছু ঠিক হয়ে যাবে। আমি তো ফিরে এসেছি, তাই না? এখন কান্না করা বন্ধ করে দাও, আর চলো আম্মুর সাথে গিয়ে দেখা করি। আব্বু আম্মু দুজনেই পুলিশ স্টেশনে গিয়েছে সকালে তোমার খোঁজ করার জন্য। কয়েকদিন আগে পুলিশ স্টেশনে জানিয়ে এসেছিল, তারা আজকে আব্বু আম্মুকে ডেকেছে, তার জন্য গিয়েছে। কি বলতেছো? আঙ্কেল চলে এসেছে বাসায়? তাহলে তো অনেক ভালোই হয়েছে, আজকে একসাথে অনেক খুশি উদযাপন করা যাবে। এখন চলো বাহিরে গিয়ে ডক্টরের সাথে একটু কথা বলবে, উনি বাহিরে দাঁড়িয়ে আছে আমাদের জন্য। তুমি আমাকে আগে বলবা না যে ডাক্তার তোমার সাথে এসেছে? তুমি আমার সাথে কথা বলতেছো? তুমি কি আমাকে বলতে দিয়েছো? এখন তাড়াতাড়ি চলো, এখান থেকে লাভ নেই, তাকে চা নাস্তা দাও। তারপর দীপা বাহিরে গিয়ে ডক্টরের সাথে কথা বলল, ডাক্তারকে নাস্তা করতে বলল। ডক্টর নাস্তা করে সেখান থেকে চলে গেল। দীপা মাহিনকে এক টান দিয়ে নিজের কাছে নিয়ে এলো। মাহিন বুঝতে পারলো যে দীপা কি চায়, তাই সে চুপচাপ মুচকে হাসি দিয়ে দীপাকে কোলে তুলে নিয়ে রুমের ভেতর নিয়ে আসলো। আজকে আমি কোনো বাহানা শুনতে চাই না, আজকে তুমি আমাকে ভালোবাসায় ভরিয়ে দেবে। যদি একটুও বাহানা করেছো তাহলে তোমার খবর করে ছেড়ে দিব, বলে দিলাম। আচ্ছা তাহলে আজকে কোনো বাহানা চলবে না, আজকে শুধু ভালোবাসা চলবে, কি বলো? কোনো বাহানা চলবে না, তুমিও কোনো বাহানা করতে পারবে না, পরে বলতে পারবে না যে এখন না পরে। আচ্ছা চলো খেলা শুরু করা যাক, দেখা যাবে কে কতক্ষণ থাকতে পারে। পরে যদি তুমি ক্লান্ত হয়ে যাও তখন কিন্তু আমি ছেড়ে কথা বলবো না, বলে দিলাম। সব কিছু নিয়ে রেডি হয়ে থাকো। আমি একদম রেডি, এবার দেখবো যে তুমি কি করতে পারো আর আমি কি করতে পারি। আজকে এইটাই হবে, যে কে কতক্ষণ থাকতে পারে, এটাই আজকে হবে। কথাটা বলে দুজনেই ভালোবাসার সাগরে তলিয়ে গেল। একজন আরেকজনকে মন থেকে ভালোবাসতে শুরু করলো। তাদের ভালোবাসাটার মিলন হয়ে গেল। তারা দুজন নিজেদের ভালোবাসায় রঙিন করে তুললো। আপনারাও এখন এখানে আছেন কিসের জন্য? হ্যাঁ, আপনারা যান, আপনাদের ভালোবাসাটাকে রঙিন করে তুলুন, তার সাথে সারা জীবন কাটিয়ে দিন। তাকে কোনো প্রকার দুঃখ কষ্ট দিবেন না। ভালোবাসার মানুষটাকে সবসময় ভালো রাখবেন, তাহলে দেখবেন যে সে আপনাকে তার নিজের থেকেও বেশি ভালোবাসবে। ভালোবাসার প্রতি যত্নশীল হন, তাহলে দেখবেন যে ভালোবাসাটা সারা জীবন টিকে থাকবে। গল্পটা কেমন হয়েছে অবশ্যই জানাবেন। আর দেখা হচ্ছে পরবর্তী গল্পতে আপনাদের ভালোবাসায়। এগিয়ে যেতে চাই, প্লিজ তাই একটু আপনাদের ভালোবাসা দেখাবেন এই চ্যানেলটির প্রতি, তাহলে দেখবেন যে অনেক সুন্দর সুন্দর ভালোবাসার গল্প পাবেন। আল্লাহ হাফেজ, দেখা হবে আবারও। আজকে এই পর্যন্ত। আর আপনার চারপাশকে ভালো রাখবেন আর নিজেও ভালো থাকবেন।